বছরটা আমরা আজকে শুরু করতেই চাই এল ক্লাসিকোর রেসটা নিয়ে, যেখানে বার্সেলোনা ডুবিয়েছে রিয়াল মাদ্রিদকে, কিন্তু লা লিগার পয়েন্ট টেবিলে এখনো তার প্রভাব নেই স্বাভাবিকভাবেই, কারণ সুপার কোপা দা এসপানিয়াতে বার্সেলোনা জিতেছে ঠিকই, কিন্তু লা লিগার পয়েন্ট টেবিলে আড়ালে আবডালে আতলেতিকো মাদ্রিদ সবার ওপরে উঠে গেছে তো বটেই, একই সঙ্গে 1 পয়েন্টের একটা লিডও আছে। বার্সেলোনা এই দুটো দলের চেয়ে পিছিয়ে আছে 6 পয়েন্টে, রিয়াল মাদ্রিদের থেকে 5 পয়েন্টে। এই হিসাব যদি আপনি করেন, বার্সেলোনার এমন একটা জয়ের পরে নিশ্চয়ই বার্সেলোনার সমর্থকেরা নতুন করে আশায় বুক বাঁধতে চাইবেন যে এখান থেকে বার্সেলোনার বোধহয় নতুন আরেকটা সূচনা আমরা দেখতে পারবো। বার্সেলোনার বছরটা যেভাবে শেষ হয়েছে, ঠিক উল্টোভাবে বার্সেলোনার বছরটা শুরু হয়েছে। যেখান থেকে তাদের আরো ওড়ার কথা ছিল, সেখান থেকে তার পতনটা হয়েছিল বছরের শেষটাতে, কিন্তু মোটামুটি কোপা দেল রে এবং সুপার কোপা দে এসপানিয়া, যেখানে আপনি জিতেছেন এল ক্লাসিকোতে একটা, তাও আবার 5 গোল দিয়ে, সেখান থেকে বার্সেলোনার আসলে ওড়ারই কথা। কিন্তু কথা হচ্ছে, যখন বার্সেলোনার ওভারঅল মোরালের বিষয় আসছে, তখন সব মিলিয়ে এই জয়টা তাদেরকে একটা ভালো বুস্ট আপ তো দেবেই, বরং সামনে যে ফিক্সচারগুলো রয়েছে সেই ফিক্সচারেও একটা বড় ধরনের পজিটিভ ব্যাপার তাদের জন্য সামনে ওয়েট করছে। একটা সেটব্যাক আপনি বলতে পারেন যে আরাউহোকে আপনি কিছুক্ষণ আগে দেখছিলেন, রোনাল্ডো আরাউহোর থাকা না থাকা নিয়ে হয়তো ট্রান্সফার মৌসুমে একটা এদিক ওদিক হলেও হতে পারে, তবে যেহেতু ইনিগো মার্তিনেজ একটা সময়ের জন্য ইনজুরিতে পড়েছেন, সেটা হতে পারে 5 থেকে 8 সপ্তাহ, সেক্ষেত্রে তাকে রেখে দেওয়ার ব্যাপারে একটা তাড়না থাকতেই পারে, তবে তার ডিসিশন নেওয়ার ব্যাপার রয়েছে। আরও অনেক ধরনের ঘটনা রয়েছে, তবে লালিগার ক্ষেত্রে যখন ব্যাপার আসছে, লালিগাতে তাদের কিন্তু একটা বড় ধরনের জাম্প দেওয়া প্রয়োজন আছে, সেটা কভার করতে না পারলে আসলে কিন্তু কম্পিটিশন অনেক পিছিয়ে যেতে হতে পারে বার্সেলোনা। আচ্ছা, বার্সেলোনা এই ম্যাচটায় জিততেই পারে, কিন্তু 5-2 গোলে বার্সেলোনা জিতবে। যেইভাবে বার্সেলোনা ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের ওপর দিয়ে ছড়ি ঘুরেছে, ইনফ্যাক্ট এটা বোধহয় বলাও যায় যে তিবো কোর্তোয়া খুব ভালো কয়েকটা সেভ না করলে এই ম্যাচের স্কোর লাইন জাস্ট 5-2-কে 2 দিয়ে গুণ দেওয়া যেত। এক্স্যাক্টলি, তাই না? 7টা গোলও আমরা হয়তো দেখতে পেতাম বার্সেলোনার কাছ থেকে। এইরকম একটা পারফরমেন্সের পরে আপনি আসলে বার্সেলোনার সমর্থক হলে লা লিগা জয়ের স্বপ্নটা তো আপনার দেখা উচিত থিওরিটিক্যালি, কিন্তু আপনি আসলে লা লিগায় যেভাবে শুরু করেছিলেন, এরপরে আপনি এল ক্লাসিকো টাসিকো জিতে বেশ ভালোও করেছেন। বার্সেলোনার বিগ ম্যাচ পারফরমেন্স কিন্তু তুলনামূলকভাবে ভালো। আপনি শুধুমাত্র আতলেতিকো মাদ্রিদের ম্যাচটা যদি বাদ দেন, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক অথবা চ্যাম্পিয়ন্স লিগেরও কয়েকটা ম্যাচ টানতে পারেন বরুসিয়া ডর্টমুন্ডের সাথে, বার্সেলোনা বিগ ম্যাচে ডেলিভার করেছে। ডেলিভার তো করেছেই, তারা অপোনেন্টের ওপরে প্রভাব এমনভাবে বিস্তার করেছে যে অপোনেন্ট আসলে ওই ম্যাচ থেকে কিছুই খুঁজে পায় নাই। আর আতলেতিকো মাদ্রিদের ম্যাচটাও একেবারে শেষে গিয়ে তাদের হাতছাড়া হলো, বছরের শেষটা যেভাবে হলো। বার্সেলোনার সমস্যাটা না আপনার এই কথার মধ্যেই প্রতীয়মান, যে বার্সেলোনা বড় ম্যাচগুলোতে এমনভাবে ডেলিভার করেছে, তুলনামূলক ছোট ম্যাচগুলো বা ছোট প্রতিপক্ষগুলোকে ফেস করতে যেই হচ্ছে তাদের পা বারবার হরকেছে। আপনি লেগানেসের সঙ্গে যখন ম্যাচ খেলছেন, আপনি এক্সপেক্ট করবেন বার্সেলোনা জিতবে, সেই ম্যাচে বার্সেলোনা 1-0 গোলে হেরে যায়, কিংবা আরো অন্যান্য যে ম্যাচগুলো বার্সেলোনা লিগে হেরেছে সোসিয়েদাদের সঙ্গে বা অন্য দলগুলোর সঙ্গে, সেখানে বার্সেলোনা ওই তালটা ঠিক রাখতে পারে নাই। এখন এটার অনেকগুলো কারণ এর আগে কথা বলা হয়েছে, কারণ লা লিগাতে মোটামুটি অফসাইড ট্র্যাপের জায়গাটাও পরে ফেলা হয়েছে, কিংবা রিয়াল মাদ্রিদকেও কিন্তু সুপার কোপার ম্যাচটাতে খুব একটা সমস্যায় পড়তে দেখা যায়নি, সেকেন্ড হাফে 2-1 সমস্যা ছাড়া। বিলবাওর ম্যাচটাও নিয়ে আপনি কথা বলতে পারেন, যেই ম্যাচটাতে 2-2 গোলে 2-0 গোলে বার্সেলোনা জিতে গেল, 2টা গোলই তো আসলে অফসাইড ট্র্যাপে বাতিল হলো। কিন্তু ওই অফসাইড ট্র্যাপটার বার্সেলোনা একমাত্র অস্ত্র নয়। তাদের জন্য একটা ভালো ব্যাপার যে লামিন ইয়ামাল ফিরেছেন, সেটার প্রভাবটাও বার্সেলোনার বিয়াতে দেখা যাচ্ছে। আসলে দেখেন মেলে কিনা, একে তো হচ্ছে লামিন ইয়ামাল না থাকলে বার্সেলোনা কয়েকটা ম্যাচে পয়েন্ট খুঁজেছে, এটা আমরা দেখেছি লা লিগাতে, এবং এমনভাবেই খুঁজেছে যে এতগুলো বিগ ম্যাচ জেতার পরেও বার্সেলোনাকে 6 পয়েন্ট পেছনে থাকতে হচ্ছে লা লিগার পয়েন্ট টেবিল যখন আপনি দেখছেন শীর্ষস্থানের তুলনায়। তো সেই হিসাব থেকে যদি আপনি বলেন যে বার্সেলোনা যখন বিগ অপোনেন্টের সাথে খেলে, বিগ অপোনেন্ট বা বড় অপোনেন্ট যেহেতু ম্যাচ জিততে চায়, তখন বার্সেলোনার যে ওপেনিংগুলো হয় অ্যাটাকিং সাইডে, এবং আমরা দেখতে পাচ্ছি বার্সেলোনার ফরওয়ার্ডরা, মানে স্পেশালি এই রাফিনিয়া, লামিন ইয়ামাল এবং লেভানডফস্কি, তাদের একটা বড় ইম্প্যাক্ট প্রতি ম্যাচে থাকছে, যেমনটা আগের এল ক্লাসিকোতে ছিল, এই এল ক্লাসিকোতেও থাকলো। যখন আপনি একটা তুলনামূলক কম শক্তিশালী দলের বিপক্ষে খেলছেন, তখন তাদের এগেইনস্টে আপনার ডিফেন্সিভ, মানে ওই দলের ডিফেন্সিভ লাইন দেখা যায় এত আটসাট থাকছে যে বার্সেলোনাকে ওখান থেকে ওয়ে আউট খুঁজে বের করতে পারছে না। আবার ব্যাপারটা কি এরকমও যে বার্সেলোনা যেহেতু তুলনামূলক তরুণ দল, তাই আসলে প্রতি ম্যাচে তাদের টেম্পারমেন্টও একরকম থাকছে না। বার্সেলোনার টেম্পারমেন্ট একরকম থাকছে না, এটা
দুঃখিত। তো ঘটনা হচ্ছে যে যেই বড় ম্যাচগুলো থাকে সেখানে ওপেনিং আপনার স্বাভাবিকভাবেই থাকবে, কারণ তারা মানে ফ্রন্ট ফুটে খেলতে চাইবে। রিয়াল মাদ্রিদ 4 মিনিটের মাথায় প্রথম গোল করে ফেলেছে, তারপর তাদের সেই চেষ্টা ছিলই যে সেকেন্ড গোলটা পাওয়ার জন্য। এখন এখানে হচ্ছে বিষয়টা যে আপনি রাফিনিয়া টেম্পারমেন্টের কথাটা বলুন, রাফিনি যে থার্ড গোলটা বার্সেলোনা হলো সেখান থেকে আপনি কখনো এক্সপেক্ট করেছেন যে ওই ক্রসটা ফেলার পর রাফিনিয়া এত পিন পয়েন্ট প্রিসিশন দিয়ে গোলটা করতে পারবেন? নিজের উপর এত আত্মবিশ্বাস না থাকলে আপনি ওই ধরনের গোলটা করতে পারেন না। বা লামিন ইয়ামাল যেভাবে কাট ইন সাইড করেছিলেন, এবং সাধারণত যেটা হতো কোর্তোয়ার অপর পাশে তিনি শুটটা করতে পারেন, সেটা করেনি, আরো ইজিয়ার নিয়ার পোস্টে করেছেন। সো এই আত্মবিশ্বাসগুলো বার্সেলোনার জন্য দরকার। এখন বিগ ম্যাচে যেমন পারফরমেন্সটা দরকার, আপনার চ্যালেঞ্জ যেহেতু আছে, ছোট ম্যাচের বিপক্ষে আপনি জিততে পারছেন না, সেই সমস্যাটাও আসলে মেটানোটা খুব জরুরি। নয়তো এই যে লা লিগার রেসটা আছে, আপনার আলটিমেটলি আপনার সিজন কিভাবে ডিসাইড হবে? আপনার সিজনটা ডিসাইড হবে আপনি লা লিগা কেমন রেজাল্ট করছেন, চ্যাম্পিয়ন্স লিগে কেমন করছেন, সুপার কোপা দে স্পানিয়া, যেটা মদ্রিচ বলেছেন যে একটা ফাইনাল যদি হারতে হতো সেই ফাইনালটা হারলেই ভালো। বার্সেলোনার সামনে যে 5টা ম্যাচ আছে সেই ম্যাচগুলোর উপরে হয়তো বার্সেলোনার সমর্থকদের আলাদা একটা নজর থাকবে। সেখানে যেমন কোপা দেল রের ম্যাচ আছে, সেখানে আছে লা লিগার 2টা ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগেরও 2টা ম্যাচ তাদের রয়েছে। তবে খুব সহজ প্রতিপক্ষ নয়। আপনি যখন বেটিসের সঙ্গে খেলবেন নকআউট পর্বের ম্যাচ, টাফ। আপনি যখন হেতাফের মাঠে যাবেন, নট ইজি। আপনি বেনফিকার মাঠে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছেন, এটাও সহজ না। ভ্যালেন্সিয়ার অবস্থা খুব একটা ভালো না, এবং যেহেতু বার্সেলোনার হোম ম্যাচ, তাই বার্সেলোনার এখানে একটা অ্যাডভান্টেজ থাকবে। আতালান্তার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে অনেক রকম সমীকরণে মারপ্যাচ থাকতে পারে। বার্সেলোনার শুরু করার জন্য বোধহয় এর চেয়ে ভালো রেজাল্ট আর হতে পারতো না, তাই না? মানে এই যাত্রা শুরু করার জন্য বারবাসের সঙ্গে জয়, বিলবাওর সঙ্গে জয়, রিয়াল মাদ্রিদের সঙ্গে এল ক্লাসিকো জয়, সেক্ষেত্রে এই মোটিভেশন বা বুস্টারটা না কাটলেই হলো, তালটা না কাটলেই হলো। রিয়াল বেটিসের সঙ্গে হেতাফের সঙ্গে আপনি মোটামুটি এই রেসটা থাকবে, কিন্তু বাকি যে 3টা ম্যাচ আছে, বেনফিকার ম্যাচটা উড বি ভেরি ক্রুশাল যে তাদের জানুয়ারিটা কিভাবে শেষ হয় আসলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।